চায়ের পালা শেষ। জয়ন্ত বললে, মানি কতপর কিং কর্তব্য। হ্যাঁ, তা এক চাল দাওয়া বড়ে খেলবে নাকি? রাজি। মানিক উঠে দাবা বোর্ডের ছক আনতে গেল। সুন্দরবাবু কি করবেন? খেলা দেখবেন না থানায় ফিরবেন? ওই ইজি চেয়ারে আরাম করে পা ছড়িয়ে শুয়ে আমি একটা গোটা চুরুটকে ভস্মে পরিণত করব। হাতে বুঝি নতুন মামলা নেই? বিশেষ কিছু নাই। খুঁটি সাজাতে সাজাতে জয়ন্ত বললে, তবু শুনি না। এটা একটা নিতান্ত বাজে মামলা ভাই। লেজা কি মুড়ো কিছুই খুঁজে পাচ্ছি না। এ মামলায় গোয়েন্দা না ডেকে ডাক্তার ডাকাই উচিত। অর্থাৎ? পাগলামি আর কি, কিন্তু অদ্ভুত রকম পাগলামি। সুভাষচন্দ্র বসুকে সারা দেশ ভক্তি করে তো, কিন্তু দেশে এমন লোকও আছে যে নেতাজির প্রতিমূর্তি দেখলেই খেপে গিয়ে আছাড়ে চুরমার করে দেয়। ধেৎ, ও নিয়ে আমার মাথা খাওয়াবার কোনো দরকার নেই। জয়ন্ত একটা বোর্ডের চাল দিলে। হ্যাঁ, পাগলামি সারাবার জন্য ডাক্তার ডাকা উচিত, কিন্তু কেউ যদি নেতাজির উপরে নিজের আক্রমণ মেটাবার জন্যে পরের বাড়িতে ঢুকে নেতাজির প্রতিমূর্তি চুরি করে, তাহলে পুলিশ না ডেকে উপায় থাকে না। জয়ন্ত খেলা ভুলে শীত হয়ে বসে বললে, মূর্তি ভাঙবার জন্য মূর্তি চুরি? ব্যাপারটা তো বেশ চিত্তাকর্ষক বলে মনে হচ্ছে। বলুন তো খুলে। জানেন তো, চিতপুর রোডে শিল্পশালা বলে এক দোকান আছে। তার মালিক হচ্ছেন অনিল বসু। ওখানে বিক্রি হয় নানা রকমের ছবি আর মূর্তি। দোকানের এক কর্মচারী সামনের দিক ছেড়ে পিছন দিকে গিয়ে কোনো এক কাজে ব্যস্ত ছিল। হঠাৎ একটা লোক দোকানে ঢুকে কাউন্টারের ওপর থেকে নেতাজির প্রতিমূর্তি তুলে নিয়ে মাটির ওপরে আছড়ে ভেঙে টুকরো টুকরো করে ফেলে। তারপর এত তাড়াতাড়ি সে পালিয়ে যায় যে কেউ তাকে ধরতে পারেনি। এ হচ্ছে 4 দিন আগেকার কথা। দোকানের মালিক পাহাড়ওয়ালার কাছে অভিযোগ করেছিল বটে, কিন্তু ওই পর্যন্ত। প্লাস্টারে গড়া মূর্তি, দাম 10 টাকা মাত্র, তুচ্ছ ব্যাপার। তারপর দ্বিতীয় ঘটনা, এটা কিঞ্চিত গুরুতর। অদ্ভুত বটে, ঘটেছে কাল রাতে। ডাক্তার চক্রবর্তীর নাম শুনেছ তো? তার বাসভবন হচ্ছে সিমলায়, আর ডাক্তারখানা কর্নওয়ালিস স্ট্রিটে। তিনি নেতাজির ঘোড়া ভক্ত। ওই শিল্পকলা থেকেই তিনি নেতাজির 2টি প্রতিমূর্তি কিনেছিলেন, আর একটিকে রেখেছিলেন বসত বাড়িতে, আর একটিকে ডাক্তারখানা। কাল রাতে বাড়িতে চোর ঢুকেছিল, কিন্তু আশ্চর্য এই যে সে নেতাজির মূর্তি ছাড়া আর কিছুই চুরি করেনি। বাড়ির বাইরেকার বাগানে গিয়ে মূর্তিটা দেয়ালে আছাড়ে ভেঙে সে লম্বা দিয়েছে। জয়ন্ত চমৎকৃত হয়ে বললে, আজব কাণ্ড। 3টে মূর্তি এক ছাঁচ থেকে গড়া? হ্যাঁ, তারপর শোনো, আজ সকালে চারুবাবু ডাক্তারখানায় ঢুকে দেখেন সেখানেও কাল রাত থেকে এসে নেতাজির মূর্তি নিয়ে ভেঙেছে, আর মেঝের উপর ছড়িয়ে পড়ে রয়েছে তার ভাঙা টুকরোগুলো। এই তো ব্যাপার জয়ন্ত। এ কি রকম মামলা ভায়া! কেবল অদ্ভুত নয়, সৃষ্টি ছাড়াও বলা চলে। কিন্তু লোকটা যদি পাগল হয়, তাহলে তার পাগলামির ভিতর বেশ একটা ওই পদ্ধতি আছে দেখছি। পদ্ধতি? হ্যাঁ, চারুবাবুর বাড়ি থেকে মূর্তিটা সে বাইরে নিয়ে গিয়েছিল, পাছে মূর্তি ভাঙার শব্দে বাড়ির লোকের ঘুম ভেঙে যায় এই ভয়।
ডাক্তারখানায় অন্য লোকের ভয় নেই। সেই মূর্তিটা ভাঙা হয়েছে ঘরের ভিতরেই। ঘটনাগুলো আপাতত অকিঞ্চিতকর বলেই মনে হচ্ছে বটে, কিন্তু জানেন তো সুন্দরবাবু, গোয়েন্দার কাছে অকিঞ্চিতকর নয় কিছুই। জানেন, আমি একবার ঘটনাস্থলে এক গাছা ভাঙা লাঠি পেয়ে হত্যাকারীকে গ্রেপ্তার করেছিলাম। যাক সব কথা, এই পাগল আবার যদি কোনো কাণ্ড করে আমাকে জানাবেন। এখন আপনি খান চুরুট, আর দেখি, হ্যাঁ, আমরা খেলি দাবা বলে। নতুন ঘটনা ঘটতে দেরি হলো না। পরদিন প্রভাত, টেলিফোনের ক্রিং ক্রিং শুনে রিসিভারটা তুলে নিয়ে জয়ন্ত শুনলে সুন্দরবাবু বলছেন, হ্যালো, শিগগিরই এসো 15 নম্বর 55 পাল স্ট্রিটে। রিসিভারটা যথাস্থানে স্থাপন করে মানিকের দিকে ফিরে জয়ন্ত বললে, চটপট চুমুক দিয়ে চা শেষ করো, সুন্দরবাবুর আমন্ত্রণ এসেছে। ব্যাপারটি কি? ঠিক বোঝা গেল না। খুব সম্ভব সেই মূর্তি ধ্বংসকারী উন্মত্তের নতুন কোনো কীর্তি হবে। পঞ্চানন পাল স্ট্রিটের 15 নম্বর হচ্ছে একখানা সাধারণ বাড়ি। দরজার সামনে রাস্তার উপরে কৌতূহলী জনতা। এত ভিড় কেন? নিশ্চয়ই যাতা ব্যাপার নয়। এই যে বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে সুন্দরবাবু। আরে সুন্দরবাবু, আরে মশাই, কি খবর? সুন্দরবাবু গম্ভীর মুখে বললেন, বাড়ির ভিতরে এসো। বৈঠকখানায় বসে আছেন এক পৌর ভদ্রলোক। তার ভাবভঙ্গি অত্যন্ত উত্তেজিত। সুন্দরবাবু বললেন, ইনি হচ্ছেন বিখ্যাত রিপোর্টার হারাধন বাবু। তোমাদের পরিচয় আর দিতে হবে না, ইনি তোমাদের চেনেন। তা বলুন, জরুরি তলব করেছেন কেন? আবার সেই নেতাজির মূর্তির মামলা। আবার নতুন কোনো মূর্তিভঙ্গ হয়েছে? বিরস বদনে হারাধন বাবু বললেন, এই যেন প্রকৃতির নির্দয় পরিহাস। পরের খবর সংগ্রহ করতে করতে সারা জীবন কাটিয়ে দিল। হ্যাঁ, আর আমার নিজের বাড়ির এত বড় খবরটা নিয়ে কাগজে পাঠাতে পারছি না। আমার মাথা এমন ভয়ানক গড়িয়ে গিয়েছে, কি বলবো। বাইরের রিপোর্টারের মতন আমি যদি এখানে আসতাম, প্রত্যেক কাগজের জন্য অন্তত 2 কলম করে খবর পাঠাতে পারত। তা তো হলোই না। উল্টে ওর তার কাছে বারবার বলে খবর ক্রমেই বাসি করে ফেলছি। তবে আপনার কথা আলাদা, জয়ন্তবাবু। আপনি যদি সব শুনে অদ্ভুত রহস্যের কোনো যদি হদিশ দিতে পারেন, তবে আমার মস্ত বড় লাভ হতে পারে। জয়ন্ত চুপ করে শুনলে, কিছু বললে না। হারাধন বাবু বললেন, মাস 4 আগে শ্যামবাজারের লক্ষ্মীর ভাণ্ডার থেকে আমি নেতাজির একটি প্রতিমূর্তি কিনে এনেছিলাম। মনে হচ্ছে সেই মূর্তির জন্যই এই অদ্ভুত কাণ্ড কারখানা। বাড়ির সব উপরকার ঘরে বসে অনেক রাত পর্যন্ত আমাকে কাজ করতে হয়। কালো করছিলাম। গভীর রাতে বাড়ির একতলায় একটা যেন শব্দ হলো। খানিকক্ষণ কান পেতে রইল, কিন্তু আর কিছু শুনতে না পেয়ে ভাবলাম শব্দটা এসেছে বাড়ির বাইরে থেকে। মিনিট 5 কাটলো। তারপর বিষম একটা আর্তনাদ পেলাম। জয়ন্তবাবু, অমন ভয়াবহ আর্তনাদ আমি জীবনে আর কখনো শুনেছি বলে আমার মনে হয় না। তার স্মৃতি জীবনে আর কোনোদিনও ভুলতে পারবো না। ভয় স্তম্ভিত হয়ে 2-1 মিনিট চুপ করে বসে রইল। তারপর এক গাছা লাঠি নিয়ে নিচে নেমে এলো। বৈঠকখানায়, অর্থাৎ এই ঘরে ঢুকে দেখি টেবিলের উপর থেকে অদৃশ্য হয়েছে নেতাজির প্রতিমূর্তিটা। সব ফেলে এই কম দামি জিনিসটা নিয়ে
চোরেদের কি লাভ হবে কিছুই বুঝতে পারলাম না। এমন সময় নজরে পড়ল বৈঠকখানা থেকে রাস্তার দিকে যাওয়ার দরজাটা রয়েছে খোলা। এই পথ দিয়ে চোর পালিয়েছে এটা বুঝে আমি অগ্রসর হলাম। বাইরে ঘুটঘুট করছে অন্ধকার। হঠাৎ একটা দেহের ওপর ঠক্কর খেয়ে পড়ে যেতে যেতে সামনে নিলাম কোনো মতে। দেহটার অস্বাভাবিক স্পর্শ পেয়েই বুঝলাম সে হচ্ছে মৃতদেহ। দৌড়ে বাড়িতে এসে একটা লণ্ঠন নিয়ে ফিরে গিয়ে দেখি যেন রক্ত নদীর ভিতর ভাসছে একটা মানুষের মৃতদেহ। গলার ওপরে তার প্রচণ্ড অস্ত্রাঘাতের চিহ্ন। চিত হয়ে সে পড়ে আছে, হাঁটু দুটো জটানো, মুখটা বিশ্রীভাবে হাঁ করা। মশাই মশাই, এবার থেকে রোজ সে বোধহয় স্বপ্নে আমাকে দেখা দেবে। পুলিশ পুলিশ বলে বার কয়েকবার চিৎকার করে আমি তখনই অজ্ঞান হয়ে গেল। তারপর কি হয়েছিল জানি না, কিছুক্ষণ পরে জ্ঞান ফেরায় দেখলাম আমার শিওরের কাছে দাঁড়িয়ে এক পাহারা বলা। জয়ন্ত বললে, কিন্তু মৃতদেহটা কার? সুন্দরবাবু বললেন, সেইটাই হচ্ছে প্রশ্ন। লাশটা সভাগারে পাঠিয়ে দেয়া হয়েছে, সেখানে গেলেই দেখতে পাবে। এখনো পর্যন্ত আমরা কিছুই ঠিক করতে পারিনি। লোকটা বেশ ঢ্যাঙা ঢোঙা, গায়ের রং রোদে পোড়া, দেখতে রীতিমতো জোয়ান, বয়স 30-এর বেশি নয়। পরনে তার গরিবের কাপড়, কিন্তু তাকে শ্রমিক বলে মনে হয় না। তার পাশে রক্তের ভিতরে পড়েছিল একখানা চাকু ছুরি। সেখানা তার নিজের না হত্যাকারী তা জানবার উপায় নেই। তার জামার পকেটের ভিতরে পাওয়া গিয়েছে সস্তায় তোলা একখানা ফটোগ্রাফ। এই দেখুন। কর্কটের মতন একটা মূর্তির ছবি। চেহারা দেখলে কার্তিক বলে ভ্রম হয় না। মুখ যেন বেবুনের মতো, পুরো ভুরু। ফটোখানা ভালো করে পরীক্ষা করে জয়ন্ত জিজ্ঞাসা করলে, নেতাজির মূর্তির খবর কি? তোমার আসবার একটু আগে সে খবর পেয়েছি। এখান থেকে খানিক তফাতে মনমোহন রোডে একখানা খালি বাড়ির সামনেকার বাগানে খণ্ড বিখণ্ড অবস্থায় মূর্তির ভগ্নাবশেষ পাওয়া গিয়েছে। আমি সেখানে যাচ্ছি, তুমিও আসবে নাকি? নিশ্চয়ই। তা হারাধনবাবু কি তার সম্পত্তির ভগ্নাবশেষ দেখতে চান? হারাধনবাবু ঘাড় নাড়তে নাড়তে বললেন, সময় নেই মশাই, সময় নেই। এই হত্যাকাণ্ডের খবর এতক্ষণে নিশ্চয়ই অন্য কোনো রিপোর্টারদের হাতে গিয়ে পড়েছে। অথচ আমার বাড়িতে খুন, আর আমি কিছু লিখতে পারলাম না। হায় রে, এমনি আমার দগ্ধ দৃষ্ট। নমস্কার, এসে গেছি গল্প শুধু গল্প নয় আরেকটি নতুন গল্প নিয়ে। আমি গল্প শুধু গল্প নয় চ্যানেল থেকে সৌম্য বলছি। আজ আপনারা শুনছেন হেমেন্দ্র কুমার রায়ের লেখা জয়ন্ত এবং মানিকের কীর্তির নেতাজির 6 মূর্তি। শুনতে থাকুন নেতাজির 6 মূর্তি। যে মহামানুষকে নিয়ে ভারতে এবং ভারতের বাইরে বিস্ময়কর আন্দোলনের সাড়া পড়ে গিয়েছিল, যার আদর্শে অনুপ্রাণিত হয়ে হিন্দু ও মুসলমান পরস্পরকে সত্যিকার ভাই বলে মেনে নিয়েছিল, এবং যার ব্যক্তিত্বের প্রভাবকে বাধা দিতে গিয়ে স্বয়ং মহাত্মা গান্ধীকে পর্যন্ত প্রকাশ্যে পরাজয় স্বীকার করতে হয়েছিল, তার এই খণ্ড বিখণ্ড প্রতিমূর্তির স্বাভাবিক পরিণাম দেখে জয়ন্ত স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল খানিকক্ষণ। তারপর সে ভগ্নমূর্তির এক একটা টুকরো একে একে কুড়িয়ে নিয়ে অত্যন্ত মনোযোগের সঙ্গে পরীক্ষা করতে লাগলো। তার মুখ দেখেই মানিক বুঝতে পারল যে এতক্ষণ পরে জয়ন্ত একটা না একটা সূত্র খুঁজে পেয়েছে। জয়ন্ত বললে,
স্পষ্ট গন্ধ পেতে এখনো দেরি আছে, তবু হ্যাঁ, একটু আলোর আভাস পাচ্ছি বলে মনে হচ্ছে যেন অদ্ভুত অপরাধটি এই মামলার সঙ্গে জড়িত রয়েছে। তার কাছে এই যৎসামান্য পুতুলের মূল্য যে কোনো মানুষের প্রাণের চেয়েও বেশি। অথচ পুতুলটা হস্তগত করে সে ভেঙে ফেলে। পাগলের পাগলামি আর কাকে বলে? না না, তা নয় সুন্দরবাবু। একটা মস্ত কথা ভেবে দেখুন, মূর্তিটা সে হারাধনবাবুর বাড়ির ভেতরেও ভাঙেনি, আবার বাইরেও ভাঙেনি, ভেঙেছে এত দূরে এসে। অথচ তার উদ্দেশ্য ছিল মূর্তিটা হাতে পেলেই ভেঙে ফেলা। যে লোকটা খুন হয়েছে সে হঠাৎ এসে পড়াতেই হয়তো মূর্তিটাকে ঘটনাস্থলে ভেঙে ফেলা সম্ভবপর হয়নি। হতে পারে, কিন্তু বাগানের ভিতরে এই বাড়ির অবস্থানের দিকে আপনি ভালো করে লক্ষ্য করেছেন কি? সুন্দরবাবু চারিদিকে একবার চোখ বুলিয়ে নিয়ে বললেন, আরে লক্ষ্য করে আবার করব কি? এটা হলো খালি বাড়ি। আসামি তাই বুঝেছিল যে কেউ তার কার্যকলাপের দিকে দৃষ্টি রাখতে পারবে না। আপনি হয়তো দেখেননি, কিন্তু আমি দেখেছি যে হারাধনবাবুর বাড়ি থেকে এখানে আসবার আগেই পাওয়া যায় আরেকখানা খালি বাড়ি। আসামি সেখানেই মূর্তিটা ভাঙেনি কেন? সে কেবল মূর্তি চুরি করেনি, একটা নরহত্যাও করেছে। যতদূর মূর্তিটা বহন করে নিয়ে আসবে তার পক্ষে ততই বেশি বিপদের সম্ভাবনা। তবু কেন সে গ্রহণ করেনি মূর্তি ভাঙবার প্রথম সুযোগ? সুন্দরবাবু হাল ছেড়ে দিয়ে বললেন, না, তোমার প্রশ্নের উত্তর আমার কাছে নেই। মাথার উপরকার আলোর দিকে অঙ্গুলি নির্দেশ করে জয়ন্ত বললে, আগেকার খালি বাড়িতে কোনো আলো ছিল না, কিন্তু এখানে আলো আছে। আসামি অন্ধের মতো মূর্তি ভাঙতে রাজি নয়। মূর্তির ভাঙা টুকরোগুলো ভালো করে সে সচক্ষে দেখতে চায়। এ থেকে কি বুঝবো? আপাতত কিছুই বোঝবার দরকার নেই, পরে হয়তো এটা একটা বড় সূত্র বলে গণ্য হবে। যাক, তা এখন আপনি কি করতে চান সুন্দরবাবু? আমি আগে দেখব মৃতদেহটা কেউ শনাক্ত করতে পারে কিনা। সে কে আর তার বন্ধু বান্ধবী বা কারা, এটা জানতে পারলে মামলার কিনারা করা কিছুই কঠিন হবে না, তাই নয় কি? আমি কিন্তু অন্যভাবে মামলাটা নিয়ে নাড়াচাড়া করতে চাই। কিরকম? আপাতত আমার মত আপনার ঘরে চাপাতে আমি রাজি নই। হ্যাঁ, আসুন আমরা স্বাধীনভাবে কাজ করি। খানিকটা অগ্রসর হওয়ার পর আবার দুজনে মিলে পরামর্শ করা যাবে, কি বলেন? বহুত আচ্ছা। মৃতের পকেট থেকে যে ফটোখানা পাওয়া গেছে সেখানে আমায় দিতে পারেন? এই নাও, কিন্তু ছবিখানা কালকেই ফিরিয়ে দেবে। উত্তম, তাহলে এখন বিদায় হলুম। মানিক। উফ, হারাধনবাবু নেতাজির মূর্তিটি কিনেছিলেন লক্ষ্মীর ভাণ্ডার থেকে। চলো একবার সেখানে যাই। শ্যামবাজার লক্ষ্মীর ভাণ্ডারে গিয়ে শোনা গেল দোকানের মালিক অনুপস্থিত। বৈকালের আগে তিনি ফিরবেন না। জয়ন্ত বললে, আপাতত লক্ষ্মীর ভাণ্ডারে আমাদের ঠাঁই হলো না। অতঃপর হাঁড়ির অন্য ভাত টিপে দেখতে হবে। চলো মানিক, চিতপুর রোডের শিল্পশালায়। শিল্পশালার মালিক অনিলবাবু জয়ন্তের প্রশ্ন শুনে বললেন, আজ্ঞে মশাই, ওই কাউন্টারের ওপরেই ছিল নেতাজির মূর্তিটা। যদি কোনো বদমাইশ যখন খুশি যেখানে সেখানে ঢুকে যা ইচ্ছে তাই করে লম্বা দিতে পারে, তাহলে মিথ্যে আমরা ট্যাক্সও দিয়ে মরি কেন? ডাক্তার চারু চক্রবর্তীও কি আপনার কাছ থেকে নেতাজির আর দুটো মূর্তি কিনেছিলেন? আজ্ঞে হ্যাঁ,
কিন্তু সেখানেও তো শুনেছি এই কাণ্ড হয়েছে। এইসব আর কিছু নয়, কমিউনিস্টদের কীর্তি। আপনার এখানে নেতাজির আর কোনো মূর্তি আছে? না মশাই, আর নাই। এই মূর্তি তিনটি আপনি কোথা থেকে কিনেছিলেন? বড়বাজারের আগারওয়ালা অ্যান্ড সন্স থেকে। ওদের অনেক দিনের মস্ত বড় কারবার। এই ফটোখানা কার বলতে পারেন? হুম। ও না না, চিনেছি, হীরালাল। হীরালালকে? পাথরের কারিগর। অল্প স্বল্প মূর্তি করতে পারে আর ছবির ফ্রেম গিল্টি করতে পারে। গেল সপ্তাহতেও সে এখানে কাজ করে গেছে। তার ঠিকানা আমি জানি না। সে চলে যাবার ঠিক দুদিন পরেই আমার দোকানের নেতাজির মূর্তিটা ভেঙে দিয়ে পালিয়ে যায়। শিল্পশালার বাইরে এসে মানিক বললে, আচ্ছা, তুমি কোন তালে আছো? কিছুই বুঝছি না জয়ন্ত। এইবারে কোন দিকে যাত্রা? বড়বাজারে আগরওয়ালা অ্যান্ড সন্স কারখানায়। বড়বাজার অন্ধকার ও দুর্গন্ধের মুলুক। সংকীর্ণ অলিগলির অত্যন্ত জনস্রোত ভেদ করে জয়ন্ত ও মানিক যথাস্থানে এসে হাজির হল। ম্যানেজারের ঘরে ঢুকে একটা দ্বার পথ দিয়ে তারা দেখতে পেলে উঠানে বসে কারিগরদের কেউ পাথর কাটছে, কেউ আবার ছাঁচ থেকে মূর্তি গড়ছে। ম্যানেজার মারোয়ারি জয়ন্তের জিজ্ঞাসার জবাবে পুরাতন খাতা খুলে দেখে বললেন, আমরা নেতাজির অনেক মূর্তি গড়েছি। বছরখানেক আগে একই ছাঁচ থেকে নেতাজির যে মূর্তি গড়া হয় তার মধ্যে 3টে গিয়েছে শিল্পশালায়, আর বাকি 3টে পাঠানো হয়েছে লক্ষ্মী ভাণ্ডারে। পরে ওই ছাঁচ থেকে আরও অনেক মূর্তি গড়া হয়েছে বটে, কিন্তু সেগুলি পাঠানো হয়েছে কলকাতার বাইরে। মূর্তিগুলি কেমন করে তৈরি করা হয়? ওই তো মুখের 2 ধার থেকে নেওয়া 2টো ঝাঁঝ, তারপর ঝাঁঝ দুটো একসঙ্গে যুক্ত করে মূর্তি করা হয়। ভেতরটা থাকে ফাঁপা, ভিজে প্লাস্টার শুকিয়ে গেলে গুদামজাত করা হয় মূর্তিগুলো। জয়ন্ত ফটোখানা বার করে বললে, বলছি একে চেনেন কি? ম্যানেজারের মুখে চোখে ফুটে উঠল ক্রোধের চিহ্ন। উত্তপ্তভাবে তিনি বললেন, সেই বদমাইশ হীরালাল, ওকে আবার আমি চিনি না? খুব চিনি। ওরই জন্য আমাদের কারখানায় হাঙ্গামা হয়। তাই নাকি? আরে হ্যাঁ মশাই, হ্যাঁ। হীরালাল জয়পুরের লোক। সে আর এক জয়পুরিয়াকে ছোড়া মেরে এসে ভালো মানুষের মতো কারখানায় বসে কাজ করছিল। তারপর পুলিশ আমাদের কারখানায় ঢুকে তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়, আর আমাদেরও ছুটোছুটি করে মরতে হয়। একবার থানায়, একবার আদালতে। ও হো হো হো, ওরকম বাঁদর মুখ মানুষকে কাজ দিয়েই আমরা অন্যায় করেছিল। কিন্তু মশাই, সে খুব পাকা কারিগর ছিল বটে। বিচারে তার শাস্তি হয়? হ্যাঁ, যাকে ছোড়া মেরেছিল সে মরেনি বলে হীরালাল সে যাত্রায় বেঁচে যায়। মাত্র 1 বছর জেল খেটে এখন সে বোধহয় মুক্তি পেয়েছে। কিন্তু সে আর এমুকো হওয়ার ভরসা পাবে না। তার এক সম্পর্কীয় ভাই এখানে কাজ করে, তার সঙ্গেও কথা কইবেন নাকি? জয়ন্ত ব্যস্তভাবে বলে উঠল, না 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 না, তাকে ডাকবার দরকার নেই। অনুগ্রহ করে তাকে আমাদের কোনো কথাই জানাবেন না। তারপর আরেকটি জিজ্ঞাসা আছে। বলছি যে পাকা খাতা দেখে আপনি তো বললেন যে নেতাজির ওই 6টি মূর্তি গেল বছরের 3রা জুন তারিখে এখান থেকে বাইরে গিয়েছে। আচ্ছা, হীরালাল গ্রেপ্তার হয় কোন তারিখে, এটা একটু বলতে পারবেন? ঠিক তারিখ মনে নেই, তবে সে কোন তারিখে শেষ মাইনে নিয়েছে খাতা দেখে তা বলতে পারি। বেশ বেশ, তাহলেই আমার চলবে। খাতার পাতা উল্টে ম্যানেজার বললেন, হ্যাঁ,
হীরালাল শেষ মাইনে নিয়েছে গেল বছরের 10ই মে তারিখে। সে প্রায় ওই সময়ই গ্রেপ্তার হয়। ধন্যবাদ, আর আপনাকে জ্বালাতন করবো না। এসো মানিক। বৈকাল বেলায় জয়ন্ত ও মানিকের আবির্ভাব হলো শ্যামবাজারের লক্ষ্মীর ভাণ্ডারে। মস্ত বড় দোকান, অনেকগুলো বিভাগ। তারা একেবারে ম্যানেজারের সঙ্গে গিয়ে দেখা করলে। তাদের পরিচয় পেয়ে ম্যানেজার বললেন, হ্যাঁ মশাই, হারাধন বাবুর বাড়ির খবর আমরা পেয়েছি। তিনি আমাদের পুরনো খরিদ্দার। নেতাজির মূর্তিটি আমাদের এখান থেকে কিনেছিলেন বটে। জয়ন্ত শুধলে, আপনাদের এখানে আরো দুটি নেতাজির মূর্তি রয়েছে? না মশাই, বিক্রি হয়ে গিয়েছে। যারা কিনেছেন তারাও আমাদের চেনা খরিদ্দার। খাতায় তো ওদের নাম ঠিকানাও রয়েছে। তাই আমি চাই। খাতা দেখে ম্যানেজার বললেন, একজনের নাম হলো প্রফেসর সুরেশচন্দ্র বসু। ঠিকানা হচ্ছে 4 নম্বর রাজেন লক্ষ্মীর লেন, কলকাতা। আরেকজন হচ্ছে শ্যামাপ্রসাদ সেন। ঠিকানা 7 নম্বর চন্দ্রকান্ত রোড, শ্রীরামপুর। আপনাদের কর্মচারীরা ইচ্ছা করলেই তো এ খাতার উপরে চোখ বুলোতে পারে। তা পারবে না কেন? এ খাতা তো তত গোপনীয় নয়। ফটোর এই লোকটাকে কখনো দেখেছেন? জীবনে নয়। অমন বাঁদুরে চেহারা একবার দেখলে কি আর ভোলা অসম্ভব? হ্যাঁ, আর একটা প্রশ্ন, আপনার এখানে জয়পুরের কোনো লোক কাজ করে? করে বই কি, একজন নয়, আবার 3 জন। আচ্ছা মশাই, নমস্কার। সান্ধ্য চায়ের বৈঠক। মানিক বললে, তোমার মুখ যে আজ ভারী খুশি খুশি দেখাচ্ছে জয়ন্ত। বুঝতে পেরেছো? তোমাকে দেখে আমি বুঝতে পারবো না? তোমার মুখ যে আমার কাছে 10 বার পড়া কেতাবের মতো পুরানো। উপমায় তুমি দেখছি কালিদাস। খুশি হবার কারণটা কি বলো দেখি? সবুর করো, সবুর করো, সবুরে মেওয়া ফলে। আমি এখন সুন্দরবাবুর জন্য অপেক্ষা করছি। ও না না, আর অপেক্ষা করতে হবে না। সিঁড়ির উপরে যে তারই পায়ের শব্দ। মানিক চেঁচিয়ে বললে, ইংরাজিতে প্রবাদ আছে যে স্মরণ করলেই শয়তান দেখা যায়, আর তুমি সুন্দরবাবুকে স্মরণ করেছো, সুতরাং। ঘরের ভেতরে প্রবেশ করে সুন্দরবাবু বললেন, তোমার কথা আমি শুনতে পেয়েছি মানিক। আমাকে কার সাথে তুলনা করছো? তুলনা নয়, আমি একটা প্রবাদের কথা বলছি। চুলোই যাক তোমার প্রবাদ। ওসব ছেঁড়া কথায় কান দেওয়ার সময় আমার নেই। তা হে জয়ন্ত, তোমার খবর কি? ভালো। নেতাজির মূর্তি নিয়ে আজ যথেষ্ট গবেষণা করা গিয়েছে। নেতাজির মূর্তির পিছনে এখনো তুমি লেগে আছো? বেশ বেশ, যার যা পদ্ধতি, আমি আপত্তি করব না। আমি কিন্তু এবারে তোমাকে পিছনে ফেলে এগিয়ে এসেছি। হ্যাঁ, তাই নাকি? যে লোকটা খুন হয়েছে তাকে শনাক্ত করতে পেরেছি। বলেন কি? খুনের কারণও আবিষ্কার করে ফেলেছি। সাধু সাধু, কি বলছেন? অবনীবাবুকে জানো তো? ডিটেকটিভ ডিপার্টমেন্টের যত মেরোয়াবাদীর নাম চেহারা তার নখদর্পণ। লাশটা দেখেই তিনি চিনে ফেলেছেন। যার লাশ, তার নাম হচ্ছে রাধাকিশোর। দেশ জয়পুরে। লোকটা নাকি 1 নম্বরের গুন্ডা, একটা মস্ত দলের সর্দার। অথচ
সে হচ্ছে ভদ্রবংশের ছেলে। দেশে সুমিত্রা নামে তার এক ভাগ্নি আছে, সেও একবার একটা চুরির মামলায় জড়িয়ে পড়ে, কিন্তু প্রমাণ অভাবে খালাস পেয়ে যায়। তাহলেই ব্যাপারখানা কতটা পরিষ্কার হয়ে এসেছে বুঝেই দেখো। আমার কি আন্দাজ জানো, যে তাকে খুন করেছে সেও তার দলের লোক। যে কোনো কারণে রাধাকিষণ তাকে পথ থেকে সরাতে চেয়েছিল। ঘটনার রাতে হঠাৎ তাকে হারাধনবাবুর বাড়িতে ঢুকতে দেখে সে তার অপেক্ষায় পথের উপরে দাঁড়িয়েছিল। তারপর সে বেরিয়ে এলে তাকে আক্রমণ করতে গিয়ে রাধাকিষণ নিজেই পটল তুলতে বাধ্য হয়। কি বলো জয়ন্ত, আমার আন্দাজ কি ভুল? জয়ন্ত হাততালি দিয়ে বলে উঠল, খাসা সুন্দরবাবু খাসা, কিন্তু এক ফোঁটা চোনা রয়ে গেল নাকি? খুনি নেতাজির মূর্তিগুলো ভেঙে ফেলে কেন? আরে রেখে দাও নেতাজির মূর্তি, ও কথা কি কিছুতেই ভুলতে পারবে না? তুচ্ছ পুতুল চুরি, বড় জোর 6 মাস জেল, কিন্তু আসলে এটা খুনের মামলা, আর সেটাই হচ্ছে কর্তব্য। এরপর আপনার কি কর্তব্য হবে? খুব সোজা, অবনীবাবুকে নিয়ে যাব বড় বাজারের বস্তিতে। খুব সম্ভব ফটল লোকটাকে তাহলে আজকেই গ্রেপ্তার করতে পারবো। তুমি কি আমাদের সঙ্গে আসবে? আমার বিশ্বাস আরো সহজে আসামির দেখা পেতে পারি। অবশ্য আমি জোর করে কিছুই বলতে চাই না। আপনি যদি আজ রাত্রে আমাদের সঙ্গে আসেন আর দৈব যদি সহায় হয়, তাহলে হত্যাকারী নিজেই আপনার হাতের মুঠোয় এসে পড়বে। কোথায় যেতে হবে শুনি? বড় বাজারে? না, 4 নম্বর রাজেন রক্ষিত লেনে। আমি অঙ্গীকার করছি সুন্দরবাবু, আমার আন্দাজ ভুল হলে কাল আমি আপনার সঙ্গে বড় বাজারের বস্তিতে ভ্রমণ করতে যাব। কি বলেন, রাজি? আরে এখানে হুম মানে কি দাদা? তাই ধরে নাও। জয়ন্ত টেবিলের সামনে গিয়ে একখানা কাগজে তাড়াতাড়ি কি লিখে সেখানা খামের ভিতর পুরলে। তারপর খামের উপরে ঠিকানা লিখতে লিখতে চেঁচিয়ে ডাকলে, মধু, ওরে মধু, মধু, শ্রী মধুসূদন, কোথায় তুমি? পুরাতন ভৃত্য মধু এসে হাজির। আগে বাবু। যাও তো বাপু, এই চিঠিখানা নিয়ে। তুমি তো পড়তে জানো না, খামের উপরে ঠিকানা লেখা আছে, পারো তো দৌড়ে যাও, বড্ড জরুরি চিঠি। মধুর প্রস্থান। জয়ন্তের গাত্রোত্থান হলো। সে বললে, সুন্দরবাবু, তাড়াতাড়ি বাড়িতে গিয়ে খেয়ে দিয়ে খানিকটা গড়িয়ে নিন। রাত 10:30টার সময় আবার এখানেই পদার্পণ করলে চলবে। আমরা 11:30 নাগাদ এখান থেকে যাত্রা করব। সুন্দরবাবু চলে গেলেন। জয়ন্ত বললে, মানিক, তোমাকে এখন পাশের ঘরে গিয়ে ওই পুরনো খবরের কাগজের ফাইল ঘাঁটতে হবে। আজ রাত্রে বোধহয় অনিদ্রায় ব্যবস্থা। তুমি ইচ্ছা করলে অল্প বিস্তর বিশ্রাম করতে পারো। রাত্রি প্রায় 10টার সময়ে পাশের ঘর থেকে জয়ন্ত বেরিয়ে এলো ধূলি ধূসরিত হস্তে। সোফার উপরে লম্বা হয়ে শুয়েছিল মানিক। বললে, আরে কি বন্ধু, তোমার খুশি মুখ যে আরো খুশি হয়ে উঠেছে বলে মনে হচ্ছে। 2 ভুরু নাচিয়ে জয়ন্ত বললে, আমি যা খুঁজছিলাম তা পেয়েছি। রাত 11:30। সদর দরজায় অপেক্ষা করছিল জয়ন্তর মোটর। সুন্দরবাবু মানিকের সঙ্গে সে মোটরে গিয়ে উঠল। সুন্দরবাবু যে সশস্ত্র সে বিষয়ে সন্দেহ নাস্তি। মানিক, তুমিও রিভলভার এনেছো তো? সে কথা আবার বলতে। গাড়ি ছুটল। এই রাস্তা ও রাস্তা মারিয়ে
গাড়ি যখন একটা চৌমাথায় হাজির হলো, কলকাতা শহর তখন যেন ঘুমিয়ে পড়বার চেষ্টা করছে। জয়ন্ত চালককে ডেকে বললে, গোট্টা সিং গাড়ি থামাও, গাড়ি থামাও। এখানেই তুমি আমাদের জন্য অপেক্ষা করো। আমাদের এখন শ্রীচরণই ভরসা। নামো মানিক, সুন্দরবাবু আপনিও নামুন। আরে মশাই, আপনার নাসা যন্ত্র যে সঙ্গীত সৃষ্টি করবার চেষ্টা করছে। আরে বলি, ঘুমোলেন নাকি সুন্দরবাবু? সুন্দরবাবু ধর্মর করে সোজা হয়ে বসে প্রকাণ্ড একটা হাই তুলে বললেন, ঘুমোইনি ঘুমোইনি। এই বিষম গরমে শীতল সমীরণ সেবন করে কিঞ্চিত তন্দাতুর হয়েছিলুম আর কি। আমি এখন সম্পূর্ণরূপে জাগ্রত। কি বলবে বলো? এইবার গাড়ি থেকে অবতরণ করার সময় এসেছে, নামুন। হ্যাঁ, এসেছে নাকি? এই আমি নেমে পড়ল। গাড়ি নিয়ে বেশি দূর যাওয়া সঙ্গত নয়। এইবার পদব্রজে এই মিনিট 5 অগ্রসর হতে হবে। জো হুকুম। আমি প্রাচীন সৈনিক, যা বলবে তাতেই রাজি। এই আমি সবেগে পদচালনা করলুম। পথে আর কোনো লোক চলাচল নেই বললেই চলে। গোটা কয়েক কুকুর শহরের মৌনব্রত ভাঙবার চেষ্টা করছে এবং রাস্তার এখানে ওখানে 2-3 বা তারও ততোধিক ষাঁড় গা এলিয়ে উপুর হয়ে শুয়ে নির্বিকারভাবে করছে রোমন্ত। 4 নম্বর রাজেন রক্ষিত লেন, রেলিং ঘেরা জমির ভিতর একখানা মাঝারি আকারের বাড়ি। তার গায়ে কোথাও নেই আলোর রেখা। বাড়ির লোকেরা নিশ্চয়ই শয্যায় আশ্রয় গ্রহণ করেছে। রাস্তার ইলেকট্রিক পোস্টের আলোয় সুন্দরবাবু নামটা পাঠ করলে। প্রফেসর সুরেশচন্দ্র বসু। জয়ন্ত বলল, রাত্রেও এই বাড়ির ফটক বন্ধ হয় না দেখছি। চলুন সুন্দরবাবু, বাগানের ওই হামুহানার ঝোপের আড়ালে গিয়ে আমরা লুকিয়ে থাকি। নয়তো এই অনেক রাত পর্যন্ত আমাদের মশক দংশন সহ্য করতে হবে। হয়তো সকাল পর্যন্ত অপেক্ষা করেও আমাদের ভাগ্যে লাভ হবে প্রকাণ্ড একটা অশ্বডিম্ব। উপায় কি? যে পূজার যে মন্ত্র। কিন্তু জয়ঙ্কের আশঙ্কা সফল হলো না। আধ ঘন্টা কাটতে না কাটতেই কোথা থেকে আচমকা দেখা দিল একটা ছোট্ট কালো মূর্তি। তীরের মতন বাগানের ভেতরে ছুটে এসে সে বাড়ির ছায়ার ভিতরে কোথায় যেন হারিয়ে গেল, ঠিক যেন একটা বাঁদর। কয়েক মুহূর্ত কেটে গেল নীরবে। তারপর একটা শব্দ, কে যেন একটা জানালা খুলছে ধীরে ধীরে। তারপর আবার সব চুপচাপ। জয়ন্ত বললে, এসো মানিক, আমরা জানালার নিচে গিয়ে দাঁড়িয়ে থাকি। চোর বাইরে বেরোলেই তাকে গ্রেপ্তার করব। কিন্তু তারা 2-1 পা এগোবার আগে বাড়ির ভিতর থেকে আবার হলো সেই মূর্তিটার আবির্ভাব। তার হাতের তলায় রয়েছে সাদা মতন কি একটা জিনিস। সে চারিদিকটা একবার চটপট দেখে নিল। এখনকার নীরবতা ও নির্জনতায় বোধহয় সে আশ্বস্ত হলো। হাতের জিনিসটা মাটির উপরে নামিয়ে রাখলে। তারপর জেগে উঠল ফটাফট শব্দ। জয়ন্ত সঙ্গীদের নিয়ে বেগে ছুটে এলো তার দিকে। লোকটা তখন হেঁট হয়ে এমন একাগ্র মনে মাটির দিকে তাকিয়ে আছে যে সে কিছু বুঝতে পারলে না। তার পিঠের উপরে বাঘের মতো লাফিয়ে পড়ল জয়ন্ত এবং সে কোনো বাধা দেবার আগেই মানিকের সাহায্যে সুন্দরবাবু হাত করা দিয়ে তার 2 হাত করলেন বন্দি। তাকে চিৎ করে ফেলতেই দেখা গেল তার হাড় কুচ্ছির বেলুনের মুখখানা অবিকল সেই ফটোগ্রাফের প্রতিচ্ছবি। জয়ন্ত মাটির উপরে হুমড়ি খেয়ে পড়ল। সেখানে ইতস্তত বিকীর্ণ হয়ে আছে নেতাজির আর একটি মূর্তির ভাঙা টুকরো। সে একে একে টুকরোগুলো তুলে নিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে পরীক্ষা করতে লাগলো। এমন সময় বাড়ির ভিতরে জ্বলে উঠল আলো।
এবং তার কিছুক্ষণ পরেই দরজা খুলে বেরিয়ে বাগানের উপরে এসে দাঁড়ালো আর এক মূর্তি। জয়ন্ত মুখ তুলে বললে, আপনি বোধহয় প্রফেসর সুরেশচন্দ্র বসু। আগে হ্যাঁ, আর আপনি নিশ্চয়ই জয়ন্তবাবু। আপনার পত্র আমি যথাসময়ে পেয়েছি আর কাজও করেছি আপনার উপদেশ মতো। যাক, বদমাসটা ধরা পড়েছে দেখে আমি খুশি হলাম। আসুন একটু চাটা খেয়ে যান। সুন্দরবাবু বললেন, এই এটা কি চা খাওয়ার সময় মশাই? এই পরম সুন্দর মানুষটিকে লকআপে পুড়তে না পারলে আমি ঘুমোবার সময় পাবো না। দেখি সোনার চাঁদ, তোমার পকেটে কি সম্পত্তি আছে? বন্দি কোনো কথা কইলে না, কিন্তু সুন্দরবাবু তার দিকে হাত বাড়াতেই সে দাঁত মুখ খিচিয়ে খাঁক করে তার হাতে কামড়ে দিতে এলো। সুন্দরবাবু চট করে নিজের হাতখানা সরিয়ে নিয়ে বলে উঠলেন, ওরে বাবা, হয়েছিল আর কি? তুই বেটা মানুষের ছদ্মবেশে বুনো জন্তু নাকি? এর মুন্ডুটা দুই হাতে আচ্ছা করে চেপে ধরো তো মানিক, সাবধান যেন কামড়ে না নেয়। এর পকেটগুলো হাতড়ে না দেখলে চলবে না। আসামির পকেট হাতড়ে পাওয়া কেবল 3 টাকা 10 পয়সা আর একখানা ছোরা। জয়ন্ত ছোরাখানা আলোতে পরীক্ষা করে বললে, এর হাতলে এখনো রক্তের দাগ লেগে রয়েছে দেখছি। নিশ্চয়ই গুন্ডা রাধা কিষানের রক্ত। সুন্দরবাবু বললেন, ওহে রূপবান পুরুষ, কোন নাম ধরে তোমাকে সম্বোধন করব বাপু? বন্দি এখনো নিরুত্তর। নাম তো বললে না, জিতা রহে বেটা। কিন্তু তুমি তো জানো না, ডিটেকটিভ ডিপার্টমেন্টের ভবনী বাবুর কাছে গেলে তোমার নাম ধাম আর যাবতীয় গুণাবলী কিছুই আর ধামা চাপা থাকবে না। জয়ন্ত বললেন, রাত বাড়ছে সুন্দরবাবু। হ্যাঁ, আমরা এইবার উঠব। কিন্তু ভাই জয়ন্ত, তুমি যে কেমন করে জানতে পারলে যে এই খুনিটা আজ আসবে? কিছুই আমি বুঝতে পারছি না। আপাতত বুঝে কাজ নেই, কারণ আমার কাছেও এখনো সব রহস্য পরিষ্কার হয়নি। এ লোকটা নেতাজির মূর্তি ভাঙে কেন? আরে থো করো ও কথা। এটা হচ্ছে খুনের মামলা। খুনি গ্রেপ্তার হয়েছে, এখনো তুমি নেতাজির মূর্তি নিয়ে মস্ত ঘরমাক্ত করছো কেন? না সুন্দরবাবু, না, এটা খুনের মামলা নয়। এটা হচ্ছে নেতাজির মূর্তির মামলা। আমার ধারণা খুনোখুনির কারণই হচ্ছে ওই নেতাজির মূর্তি। সে কারণ আবিষ্কার করতে না পারলে আদালতে আপনার খুনের মামলা ফেঁসে যাবে। অত বাক্য ভাই কেন? কারণটা ব্যক্তই করো না বাবু। কারণ অনুমান করছি বটে, কিন্তু সে অনুমান সত্য বলে প্রমাণ করবার উপায় আমার হাতে নেই। তবে আসছে পরশুদিন বৈকালে আপনি যদি আমার বাড়িতে শুভাগমন করেন, তাহলে মেঘ সরিয়ে আপনাকে সূর্যালোক দেখাবার আশা করলেও করতে পারি। নির্দিষ্ট দিনে যথাসময়ে সুন্দরবাবু দেখা দিলেন জয়ন্তদের বৈঠকখানায়। জয়ন্ত বললে, খবর শুভ তো? সুন্দরবাবু গর্বিতভাবে বললেন, তোমার আগেই আমি সূর্যলোক দেখতে পেয়েছি জয়ন্ত। আপনি ভাগ্যবান। না না, ঠাট্টা নয়। অবনীবাবুর খোঁজ খবর নিয়ে এর মধ্যে আসামির সব গুপ্ত কথা জানতে পেরেছেন। তার নাম হীরালাল, বাড়ি জয়পুরে। আগে তার স্বভাব ভালোই ছিল, সৎ পথে থেকে মূর্তি করে বেশ 2 পয়সা রোজগার করত। তারপরে কুসংসর্গে মিশে সে গোল্লায় যায়। 2 বার জেল খাটে, একবার চুরি করে আর একবার ছোড়া মেরে। নেতাজির মূর্তিগুলো কেন যে ভাঙলো
এখনো তা জানা যায়নি, কারণ হীরালাল সম্বন্ধে কোনো কথা বলতেই নারাজ। কিন্তু আমরা সন্ধান নিয়ে এইটুকু জানতে পেরেছি যে মূর্তিগুলো তার নিজের হাতেই গড়া। সুন্দরবাবু শুধলেন, তোমার আজ কি হয়েছে জয়ন্ত? তুমি এমন অন্যমনস্ক কেন? বোধহয় আমার হিসেবে ভুল হয়েছে। এখন আপনার কাছে কেমন করে মুখ রক্ষা করব তা জানি না। এ আবার কি কথা? আজ এখানে আসবার জন্য কাল একজনকে টেলিগ্রাম করেছিলাম, কিন্তু নির্দিষ্ট সময় উতরে গেল, তিনি তো এলেন না। কে তিনি? শ্যামাপ্রসাদ সেন, থাকেন শ্রীরামপুরে। তাকে কি দরকার? খুনি কেন যে নেতাজির মূর্তিগুলো ভাঙত, হয়তো এর উত্তর পাওয়া গেলেও যেতে পারত, এবং সেটা শুধুমাত্র তার কাছেই। প্রশ্নের উৎপত্তি কলকাতায়, আর উত্তর আসবে শ্রীরামপুর থেকে? তো অবাক কাণ্ড। জয়ন্ত সচমকে বললে, মানিক, মানিক, বলছি দরজায় একখানা গাড়ি এসে থামলো না, একবার দেখো তো। মানিক ঘর থেকে বেরিয়ে গিয়ে আবার ফিরে এলো একটা প্রাচীন ভদ্রলোককে সঙ্গে নিয়ে। তার ডান হাতে খবরের কাগজ দিয়ে মোড়া একটা জিনিস। জয়ন্ত জিজ্ঞাসা করলে, আপনি কি শ্রীরামপুরের শ্যামাপ্রসাদ বাবু? আজ্ঞে হ্যাঁ, কিন্তু ঠিক সময়ে আসতে পারিনি বলে মাপ করবে। আজকাল ট্রেনের ধরন ধারণ জানেনই তো। বসুন। তা নেতাজির মূর্তিটি এনেছেন তো? হ্যাঁ, এই যে আমার হাতে। উত্তম, তাহলে কাজের কথা হোক। জয়ন্তবাবু, আপনি কি সত্য সত্যই মূর্তিটি 300 টাকা দিয়ে কিনতে চান? নিশ্চয়ই। কেমন করে জানলেন ওই মূর্তিটি আমার কাছে আছে? লক্ষ্মীর ভাণ্ডারের ম্যানেজার আমাকে বলেছেন। তাহলে এ কথাও শুনেছেন তো মূর্তিটি আমি কিনেছি কত টাকা দিয়ে? না মশাই, আমি মস্ত ধনী নয় বটে, কিন্তু ঠক জুয়াচোরও নয়। আগে থাকতেই আপনাকে জানিয়ে রাখতে চাই, মূর্তিটির দাম মাত্র 10 টাকা। দেখুন শ্যামাপ্রসাদ বাবু, আপনার সততা দেখে খুশিও হচ্ছি এবং নিশ্চয় হতবাক হচ্ছি। মূর্তিটির আসল দাম যাই হোক, আমি 300 টাকা দিয়েই ওটি আপনার কাছ থেকে কিনতে চাই। শ্যামাপ্রসাদ কাগজের মোড়ক খুলে মূর্তিটি টেবিলের উপর রাখলেন। পকেট থেকে 3খানা 100 টাকার নোট বার করে জয়ন্ত বললে, শ্যামাপ্রসাদ বাবু, টেবিলের উপরে কাগজ কলম আছে। এই দুজন সাক্ষীর সামনে আপনি অনুগ্রহ করে লিখে দিন যে 300 টাকার বিনিময়ে মূর্তিটি আমার কাছে বিক্রয় করলেন। ওর উপরে ভবিষ্যতে আপনার কোনো দাবি দাওয়াই রইল না। জয়ন্তের কথা মতো কাজ করে 300 টাকা নিয়ে প্রস্থান করলেন শ্যামাপ্রসাদ বাবু। সুন্দরবাবু সবিস্ময়ে বললেন, জয়ন্তর মাথা খারাপ হয়ে গিয়েছে, জেনে শুনেও ঠকলে। আরে ছ্যা ছ্যা। জয়ন্ত বুক টিপে একটু হেসে উঠে দাঁড়ালো। একখানা নতুন টেবিল ক্লথ বিছিয়ে নেতাজির মূর্তিটা তার মাঝখানে স্থাপন করে বললে, সুন্দরবাবু, এইবার আমি একটা অপকর্ম করব, মহা অপকর্ম। 10 টাকার মাল 300 টাকায় কিনেই তো অপকর্ম করেছে, তারও উপরে আবার কি অপকর্ম আছে? একটা হাতুড়ি নিয়ে জয়ন্ত বললে, আজ আমিও এই বরেণ্য নেতাজির এই প্রতিমূর্তিকে চূর্ণ বিচূর্ণ করব। তুমি যে হঠাৎ পাগল হয়ে গিয়েছ সে বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। মানে তোমার বন্ধুটিকে সামলা, সে যেন আমার মাথায় হাতুড়ির একখানা বসিয়ে দেয়। জয়ন্ত মূর্তির উপরে হাতুড়ি দ্বারা আঘাত করলে এবং সেই মুহূর্তে মূর্তিটি সশব্দে ভেঙে চুরমার হয়ে গেল। জয়ন্ত সাগ্রহে টেবিলের উপরে হেঁট হয়ে পড়ল এবং একটা ভাঙা টুকরো তুলে সানন্দে বলে উঠল, দেখুন সুন্দরবাবু, দেখো মানিক, আমার হাতে রয়েছে মমতাজ বেগমের বিখ্যাত কালো মুক্তা।
জয়ন্ত বলতে লাগলো, মমতাজ বেগমকে সম্রাট শাহজাহান যে মূল্যবান কালো মুক্ত উপহার দিয়েছিলেন তার খ্যাতি পৃথিবীর দেশে দেশে। নাদির শাহের ভারত আক্রমণের সময় ওই মুক্তাটি কোথায় যেন হারিয়ে যায় এবং এমন জায়গায় হারিয়ে যায় যা কেউ জানে না। অনেককাল পরে মুক্তাটি কেমন করে হোক মধ্য ভারতের প্রতাপপুরের মহারাজা তার হস্তগত হয়। তারপর সেদিন পর্যন্ত বংশানুক্রমে মুক্তার মালিক হতেন প্রতাপপুরের মহারাজারাই। তারপর বর্তমান মহারানীর শয়নগৃহ থেকে আবার মুক্তাটি হয় অদৃশ্য। তাই নিয়ে চারিদিকে খুব উত্তেজনা সৃষ্টি হয়। সুন্দরবাবু নিশ্চয়ই সে কথা এখনো মনে আছে যে পুলিশ সে মামলার কিনারা করতে পারেনি। মহারানীর এক পরিচারিকা ছিল, সে জয়পুরের মেয়ে, নাম সুমিত্রা। তারই উপরে সন্দেহ হয় বটে, কিন্তু তার বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যায়নি। সুন্দরবাবু চমকে উঠলেন যে বড়। আরে আপনার মুখেই তো শুনেছি হারাধনবাবুর বাড়ির সামনে নিহত রাধা কিষানের এক ভগ্নী আছে, নাম সুমিত্রা, আর সে জয়পুরের মেয়ে। হ্যাঁ মশাই, হ্যাঁ, অবাক হবেন না। তো শুনুন, এই দুই সুমিত্রাই যে একই ব্যক্তি তাতে আর কোনো সন্দেহ নেই। পুরাতন খবরের কাগজের ফাইল ঘেঁটে আমি আরেকটি তথ্য আবিষ্কার করেছি। কাউকে ছোড়া মেরে হীরালাল যেই দিন ধরা পড়ে, প্রতাপপুরের মহারানীর স্বয়ংগৃহ থেকে কালো মুক্তাটি অদৃশ্য হয় ঠিক তারই 4 দিন আগে। কল্পনায় ঘটনাগুলো পরপর এইভাবে সাজানো যেতে পারে যে সুমিত্রা মুক্তাটি চুরি করে ভাই রাধা কিষানের কাছে গোপনে পাঠিয়ে দিল। হীরালাল হচ্ছে রাধা কিষানের দুষ্কর্মের সহকারী। সে হয় মুক্তাটি তার বন্ধুর কাছ থেকে চুরি করলে, কিংবা নিজে পুলিশের দৃষ্টি থেকে আত্মরক্ষা করবার জন্য রাধা কিষানরাই তার কাছে মুক্তিটি জমা রাখল। তারপর হঠাৎ একজন লোককে ছোড়া মেরে হীরালাল আগারওয়ালের কারখানায় পালিয়ে গেল। তারপর সে যখন বসে বসে প্লাস্টারের মূর্তি গড়ছে, সেই সময় সেখানে পুলিশের আবির্ভাব। সে বুঝলে পুলিশ তার কাপড় জামা তল্লাশি করবে। তার সামনে ছিল সবে গড়া ভিজে প্লাস্টারের মূর্তি। সে তাড়াতাড়ি একটা মূর্তির মাথায় ছেঁদা করে মুক্তাটি ভেতরে নিক্ষেপ করে ছিদ্র আবার বন্ধ করে দিল। দক্ষ কারিগরের পক্ষে এটা খুবই সহজ কাজ। তারপরে যথাযথ সে 1 বছর জেল খাটতে গেল। ইতিমধ্যে নেতাজির 6টি মূর্তি কারখানার বাইরে এখানে ওখানে চলে গেল। তাদের কোনটির মধ্যে যে মুক্তা আছে বাইরে থেকে দেখে কেউ তা বলতে পারবে না। এমনকি মূর্তি নাড়ালেও মুক্তার অস্তিত্ব জানা যাবে না, কারণ কাঁচা প্লাস্টার শুকিয়ে গিয়ে মুক্তাটি কামড়ে ধরেছে। মূর্তি ভাঙা ছাড়া মুক্তা আবিষ্কারের আর কোনো উপায় রইল না। তারপর হীরালালের মেয়াদ ফুরল। কিছুমাত্র হতাশ না হয়ে দস্তুর মতো মাথা খাটিয়ে ভিতরে ভিতরে খোঁজ নিয়ে সে জানতে পারলে কোন কোন মূর্তি ঠিক কোন কোন ঠিকানায় গিয়েছে। তারপর আরম্ভ হলো নেতাজির মূর্তির উপরে আক্রমণ। 4র্থ মূর্তি চুরি করতে গিয়ে হারাধনবাবুর বাড়ির সামনে হীরালালের দেখা হয় রাধা কিষানের। হীরালাল জেল থেকে বেরিয়েছে শুনে রাধা কিষান তাকে খুঁজে বেড়াচ্ছিল, কিন্তু এই সাক্ষাৎকারের ফল হলো রাধা কিষানের পক্ষে মারাত্মক। সুন্দরবাবু বললেন, হীরালাল যদি তার দুষ্কর্মের সহকারীই হয়, তবে রাধা কিষান তার ফটো নিয়ে বেড়াতো কেন? খুব সম্ভব তৃতীয় ব্যক্তির কাছে হীরালালের খোঁজ নেবার সময়ে এই ফটো তার কাজে লাগতো। যাজ্ঞে সেসব কথা। হ্যাঁ, তো আমি বেশ আন্দাজ করলুম যে খুনের পরে হীরালাল আরও তাড়াতাড়ি কাজ হাসিল করবার চেষ্টা করবে, কারণ পুলিশ তাকে খুঁজছে। এখন যথাসম্ভব শীঘ্র তার কলকাতা থেকে অদৃশ্য হওয়া উচিত। হীরালাল যে মূর্তির ভিতরে কালো মুক্ত লুকিয়ে রেখেছে তখনও পর্যন্ত কিন্তু এই সন্দেহ আমার হয়নি। কিন্তু খালি বাড়ির সামনে ঠিক আলোর নিচে হীরালাল মূর্তিটি ভেঙেছিল বলে এই সন্দেহ আমার হয়েছিল যে ফাঁপা মূর্তিগুলোর মধ্যে এমন কোনো মূল্যবান জিনিস আছে যার লোভে চোর এই সব কাণ্ড করে। সন্ধান নিয়ে জানলুম 6টার মধ্যে শেষ 2টো মূর্তি আছে যথাক্রমে প্রফেসর সুরেশচন্দ্র বসু আর শ্যামাপ্রসাদ সেনের কাছে। একজন থাকে এই শহরেই, আর একজন থাকে শ্রীরামপুরে। আন্দাজ করলুম শহরের মূর্তিটাকে চুরি না করে কলকাতার বাইরে যাওয়া হীরালালের পক্ষে স্বাভাবিক নয়। আমার আন্দাজ ভুল হয়নি। তারপর সুরেশবাবুর বাড়িতে সচক্ষে দেখলুম হীরালাল কি যেন খুঁজছে মূর্তির
ভাঙা টুকরোগুলোর মধ্যে। কিন্তু তখন পুরনো খবরের কাগজের ফাইল থেকে বিখ্যাত কালো মুক্তোর ইতিহাস আমি উদ্ধার করেছি। আর রাধাকিষণের সঙ্গে এই মুক্তোর চুরির যে একটা ঘনিষ্ঠ সম্পর্ক থাকতে পারে এমন সন্দেহ আমার মনে ঠাঁই পেয়েছে। এও জেনেছি যে রাধাকিষণ আর হীরালাল পরস্পরের পরিচিত আর একই দেশের লোক। মনে খটকা লাগলো, হীরালাল কি ফাঁপা মূর্তির ভেতর খুঁজছে কালো মুক্তাকে? কিন্তু এখনো পর্যন্ত হীরালালের অভীষ্ট সিদ্ধ হয়নি। আমার মন বললে তাহলে মুক্তা আছে ওই শেষ বা ষষ্ঠ মূর্তির ভেতরেই। সুন্দরবাবু, কপাল ঠুকে আপনার সামনেই 300 টাকা দিয়ে আমি ওই ষষ্ঠ মূর্তিটাকে কিনে ফেললুম। দেখলেন তো? সুন্দরবাবু তারিফ করে বললেন, ধন্যি ভায়া ধন্যি, একটি মাত্র ইষ্টখণ্ড দিয়ে আজ এক জোড়া পক্ষী বধ করেছ। একসঙ্গে দুটো মামলার কিনারা করে ফেললে হে। ওদিকে মুক্ত চুরির আর এদিকে মূর্ত চুরির মামলা। নেতাজি সুভাষচন্দ্রের জীবন হচ্ছে বিচিত্র অ্যাডভেঞ্চারে পরিপূর্ণ। তার প্রতিমূর্তিও বড় কম অ্যাডভেঞ্চারের সৃষ্টি করলো না। নেতাজির সবকিছুর সঙ্গেই আছে একটা অসাধারণতার সম্পর্ক। শেষে আমি একটাই কথা বলতে চাই, সেটা হলো জয় হিন্দ। আজকের সূত্রধার এবং কথকের চরিত্রে আমি সৌম, বিভিন্ন চরিত্রে বাপ্পা, তমাল, সন্দীপ, দিব্যেন্দু, সুদীপ। শেষ হলো আমাদের আজকের নিবেদন। আশা করছি গল্পটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে, এবং অবশ্যই একটি শেয়ার করে দেবেন। আর এরকম গল্প আরও শুনতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজ চলি, দেখা হচ্ছে পরের গল্পে। ধন্যবাদ।